আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আমি আব্দুল্লাহ আল মাহফুজ। আমি আমার প্রথম টিউটোরিয়ালে বলেছিলাম আমি আমার এই চ্যানেলে মূলত ফিজিক্স এবং কেমিস্ট্রির বেসিক নিয়ে আলোচনা করব। আমার এই চ্যানেল খোলার মূল উদ্দেশ্য হচ্ছে আমি আমার শিক্ষকতা জীবনে দেখেছি ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে ছাত্রদের মাঝে খুবই আতঙ্ক কাজ করে, ভীতি কাজ করে। তারা জিনিসগুলো বুঝতে পারে না, অনেকগুলো টার্ম তারা না বুঝে মুখস্থ করে ফেলে, যা তাদের ভবিষ্যৎ ফিউচার লাইফে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন করে ফেলে তাদেরকে। আজকে আমি মূলত কেমিস্ট্রির একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব এবং সেই টপিকটি হচ্ছে জৈব যৌগ। তো এই টপিকটি নিয়ে আমার যাত্রা শুরু করার উদ্দেশ্য এইটি, কারণ আমি দেখেছি এই চ্যাপ্টারটি বা এই টপিকটির প্রতি ছাত্রদের খুবই ভীতি কাজ করে, তারা জিনিসগুলো বুঝতে পারে না। আমি আমার টিউটোরিয়ালটি এমনভাবে সাজানোর চেষ্টা করেছি, অ্যাকচুয়ালি টিউটোরিয়ালটি না, আমি এই জৈব যৌগের উপর অনেকগুলো টিউটোরিয়াল করব, যাতে এই জৈব যৌগের একদম রুট লেভেল থেকে তোমাদের প্রত্যেকটি টার্ম খুব ইজিলি বুঝতে সুবিধা হয়, যাতে করে তোমাদের এই জৈব যৌগের যে ভীতি কাজ করে সেটি যেন না থাকে। আমি আমার টিউটোরিয়ালগুলো এমনভাবে সাজানোর চেষ্টা করেছি যাতে করে তোমাদের এই ভীতি চলে যাবে এবং তোমাদের কাছে এই জৈব যৌগ টপিকটি, টার্মটি, জৈব যৌগের যে আলোচনাগুলো সেগুলো খুবই সহজ মনে হবে। আজকে আমরা জৈব যৌগের শুধুমাত্র পরিচিতি নিয়ে আলোচনা করব। আমি আগেই বলে নিচ্ছি, আমি যা আলোচনা করব সেগুলো একদম রুট লেভেলের, একদম বেসিক লেভেলের। তোমাদের অনেকেই হয়তো ব্যাপারগুলো জানো, অনেকেই হয়তো বিষয়গুলো জানো, কিন্তু যারা একদম নতুন তাদের জন্য এই টিউটোরিয়ালটি এবং পরবর্তীতে যে টিউটোরিয়ালগুলো দিব সেগুলো খুবই কাজে আসবে এবং আমি আশা করি তোমাদের যে জৈব যৌগের প্রতি যে ভীতি রয়েছে সেটি দূর হয়ে যাবে। ওকে, তাহলে আমরা পড়াশোনা শুরু করি। জৈব যৌগের পরিচয় দিতে গেলে আমাদেরকে জৈব যৌগের একটি ইতিহাস জেনে রাখা ভালো। আগেই বলে নিচ্ছি, এটি তোমাদের জাস্ট জানার জন্য। ব্যাপারটি হচ্ছে, একটি ঘটনা রয়েছে জৈব যৌগের যে আবিষ্কার নিয়ে। 1828 সাল, সনটি মনে রাখবে, 1828 সাল। এর আগ পর্যন্ত একটি ধারণা ছিল যে জৈব যৌগকে কৃত্রিমভাবে সংশ্লেষণ বা উৎপাদন করা যায় না, এটি কেবলমাত্র প্রাণীদেহে এবং উদ্ভিদ দেহে প্রাকৃতিকভাবে সংশ্লেষণ হয়। এবং একটি মতবাদ প্রচলিত ছিল তখন, এবং সেই প্রচলনটি হলো প্রাণশক্তি মতবাদ। তোমরা কি জানো প্রাণশক্তি মতবাদের প্রবর্তককে? হ্যাঁ, প্রাণশক্তি মতবাদের প্রবর্তক হলো বিজ্ঞানী বার্জিলিয়াস। তিনি এই ধারণা মতো প্রবর্তন করেছিলেন যে জৈব যৌগকে কৃত্রিমভাবে উৎপাদন বা সংশ্লেষণ করা যায় না। কিন্তু আফটার 1828 সালের পরে একটি অঘটন ঘটে, সেটিকে অঘটনও বলা যায়, বা অন্য কিছু করতে গিয়ে একটি নতুন জিনিস আবিষ্কৃত হয়, এবং সেই আবিষ্কারটি করে বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার। তিনি অ্যামোনিয়াম সায়ানাইডকে একদা ল্যাবরেটরিতে কী করছিলেন? উত্তপ্ত করছিলেন। হয়তো তিনি অন্য কোনো পারপাসে সেটি করছিলেন, কিন্তু সেখানেই দেখা যায় যে অ্যামোনিয়াম সায়ানাইডের যে মলিকুলগুলো রয়েছে তারা পুনর্বিন্যস্ত হয়ে একটি নতুন যৌগ গঠন করে, এবং সেই যৌগটি হচ্ছে ইউরিয়া। এবং বলে রাখা ভালো, অ্যামোনিয়াম সায়ানাইড হচ্ছে একটি অজৈব যৌগ এবং ইউরিয়া হচ্ছে একটি জৈব যৌগ। এবং তখন থেকেই আগের যে মতবাদ ছিল প্রাণশক্তি মতবাদ বা ভাইটাল ফোর্স থিওরি, সেই ধারণাটি ভুল প্রমাণিত হয়, এবং তখন থেকে প্রবর্তন হয় যে জৈব যৌগকে কৃত্রিমভাবে সংশ্লেষণ বা উৎপাদন করা যায়। ওকে, এখন আসি যে পৃথিবীতে জৈব যৌগের খুবই প্রাচুর্য। আমরা যা মেডিসিন খাচ্ছি, যে কোনো অসুখের জন্য আমরা যে মেডিসিন খাচ্ছি সেই সবগুলোই হচ্ছে জৈব যৌগ। ওকে, আর এর প্রাচুর্যতার একটি কারণও রয়েছে। তোমরা অনেকেই জানো জৈব যৌগ হচ্ছে সেই সকল যৌগ যে সকল যৌগ কার্বন এবং হাইড্রোজেন দিয়ে গঠিত। কার্বনের একটি ধর্ম রয়েছে, কার্বন নিজেদের মধ্যে শাখা শিকল তৈরি করতে পারে, লম্বা চেন করতে পারে, সাইক্লিক বন্ড করতে পারে, একক বন্ধন করতে পারে, ডবল বন্ড করতে পারে, ইভেন ট্রিপল বন্ড বা ত্রিবন্ধনও করতে পারে। কার্বনের এই বৈশিষ্ট্যের কারণেই জৈব যৌগের প্রচুর প্রাচুর্যতা। ওকে, আর কার্বনের এই নেচার বা এই স্বভাবকে কী বলা হয়? ক্যাটিনেশন বলা হয়। ক্যাটিনেশন সম্পর্কেও তোমরা হয়তো অনেকেই জানো। তাহলে ক্যাটিনেশন কি? ক্যাটিনেশন হচ্ছে কার্বনের যে লম্বা শিকল, দীর্ঘ চেইন তৈরি করার যে প্রবণতা, সেই প্রবণতাকে বলা হচ্ছে ক্যাটিনেশন। ওকে, আর মনে রাখা ভালো যে কার্বনের এই
জৈব যৌগের যে নামকরণ, যদিও আমরা আজকে নামকরণ নিয়ে আলোচনা করব না, শুধুমাত্র তোমাদের কাছে জৈব যৌগের একটি পরিচয় দিব যে জৈব যৌগগুলো আসলে কী। এই নামকরণগুলো কার্বনের যে সংখ্যা, সেই সংখ্যার উপর ভিত্তি করে জৈব যৌগের নামকরণগুলো করা হয়ে থাকে। ওকে, ক্লিয়ার এতটুকু? বুঝতে পেরেছ? ওকে, এইবার আসি আমরা আরেকটি টার্ম। আমরা অনেকেই একটি মিক্স আপ করে ফেলি, সেটি হচ্ছে হাইড্রোকার্বন এবং কার্বোহাইড্রেট। বলে রাখছি, হাইড্রোকার্বন এবং কার্বোহাইড্রেট সম্পূর্ণ আলাদা জিনিস। ওকে, হাইড্রোকার্বন হচ্ছে কেবলমাত্র হাইড্রোজেন এবং কার্বন দিয়ে গঠিত যৌগগুলো, কিন্তু কার্বোহাইড্রেট কিন্তু শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন দিয়ে গঠিত নয়। কার্বোহাইড্রেট কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে গঠিত, যেখানে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের যে অনুপাত থাকতে হবে 1:2:1। ওকে, তার মানে কার্বন একটি হলে হাইড্রোজেন হবে দুটি এবং অক্সিজেন হবে একটি। ক্লিয়ার? আবারও বলে দিচ্ছি, হাইড্রোকার্বন এবং কার্বোহাইড্রেট এক কথা নয়। ওকে, এবার আসি, আমি যে বললাম যে জৈব যৌগে কার্বন দীর্ঘ শিকল তৈরি করতে পারে। অ্যাকচুয়ালি হোয়াট ইজ দিস লং চেইন বা দীর্ঘ শিকল? ওকে, দীর্ঘ শিকল জৈব যৌগে সেটি যেখানে কার্বন দুটি প্রান্তীয় কার্বন থাকবে যৌগের শেষে এবং শুরুতে, মাঝখানে অন্য মৌল থাকতে পারে, অন্য যৌগ থাকতে পারে। ওকে, কিন্তু দুটি প্রান্তীয় কী থাকবে? কার্বন থাকবে। ওকে, আমরা যদি এবার ক্লাসিফিকেশনে চলে যাই, হাইড্রোকার্বন বা জৈব যৌগ বলতে মূলত হাইড্রোকার্বনকেই বোঝায়। আমরা একটু যদি স্কিনের দিকে তাকাই, ওকে, স্কিনের দিকে যদি তাকাই দেখতে পাবে হাইড্রোকার্বনকে মূলত ভাগ করা হচ্ছে দুভাগে। একটি হচ্ছে অ্যালিফেটিক, আরেকটি হচ্ছে অ্যারোমেটিক। ওকে, অ্যালিফেটিক নামটি মাথায় আসলে তোমাদের মনে রাখতে হবে অ্যালিফেটিক মিন্স মুক্ত শিকল এবং অ্যারোমেটিক মিন্স বদ্ধ শিকল। যদিও তোমাদের এসএসসি লেভেলে, ক্লাস 9 এবং 10-এ অ্যারোমেটিক নিয়ে বা অ্যারোমেটিক যৌগ নিয়ে কোনো আলোচনা নেই, কিন্তু তোমরা যখন হায়ার মিডিয়েটে যাবা তখন অ্যারোমেটিক যৌগ নিয়ে বিশদ আলোচনা তোমরা পাবে। ওকে, আমিও আমার পরবর্তী টিউটোরিয়ালে অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে অ্যারোমেটিক যৌগ সম্পর্কেও ধারণা করিয়ে দেওয়ার জন্য, যদিও মূলত 9-10-এ আলোচনা হয়েছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন নিয়ে। অ্যালিফেটিক হাইড্রোকার্বন আবার কয় প্রকার? অ্যালিফেটিক হাইড্রোকার্বন হচ্ছে দুই প্রকার। সেগুলো কি? একটি হচ্ছে মুক্ত শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বন, অ্যানাদার ওয়ান ইজ বদ্ধ শিকল হাইড্রোকার্বন। ওকে, বদ্ধ শিকল হাইড্রোকার্বন আবার দুই প্রকার, অ্যালিসাইক্লিক এবং সম্পৃক্ত। অ্যালিসাইক্লিক আবার দু প্রকার, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। ওকে, অ্যালিসাইক্লিকের আবার আরেকটি টাইপ আছে যেটির নাম হচ্ছে হেটারোসাইক্লিক। যদিও আমি স্ক্রিনে শো করিনি হেটারোসাইক্লিক যৌগ সেগুলো যেখানে কার্বন এবং হাইড্রোজেন ছাড়াও অন্যান্য কিছু মৌল থাকে, যেমন ফসফরাস, সালফার, নাইট্রোজেন। ওকে, এই বদ্ধ শিকল বা অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন নিয়েও তোমাদের বইতে, ক্লাস 9-10-এর বইতে তেমন কোনো আলোচনা নেই, শুধুমাত্র কিছু যৌগের নাম দেওয়া রয়েছে। এবার আসি মুক্ত শিকলে। মুক্ত শিকল হাইড্রোকার্বনও দুই প্রকার, একটি হচ্ছে সম্পৃক্ত আর একটি হচ্ছে অসম্পৃক্ত। ওকে, অসম্পৃক্তর মধ্যে আবার দুটি টাইপ রয়েছে, একটি হচ্ছে অ্যালকিন নামে পরিচিত আর একটি হচ্ছে অ্যালকাইন। তোমাদের কাছে অনেকের কাছে নামগুলো নতুন, যারা সবেমাত্র ক্লাস 9-এ উঠেছো বা নতুন করে শিখছো, কিন্তু যারা ক্লাস 10-এ বা যারা মোটামুটি আগে থেকে জানো তাদের কাছে টার্মগুলো খুবই পরিচিত মনে হবে, কারণ আমি একদম রুট লেভেল থেকে আলোচনা করছি। ওকে, এখন তোমাদের মাঝে একটি কনফিউশন হয়, সেটি হচ্ছে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে তোমাদের একটি দ্বিধা তৈরি চলে আসে। ওকে, মনে রাখবে সম্পৃক্ত হাইড্রোকার্বন সেগুলোই যাদের মধ্যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে, একক বন্ধন থাকে, তারাই হচ্ছে সম্পৃক্ত। ওকে, এবং অসম্পৃক্ত কারা? যাদের যে সকল জৈব যৌগ বা হাইড্রোকার্বনের মধ্যে কার্বন কার্বন পরমাণুর মধ্যে অন্তত একটি দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকে। ওকে, ক্লিয়ার? সম্পৃক্ত হাইড্রোকার্বন মিন্স কার্বন কার্বন একক বন্ধন, নো ডবল বন্ড অর ট্রিপল বন্ড। এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বনে অবশ্যই কার্বন কার্বন পরমাণুর মধ্যে ন্যূনতম একটি ডবল বন্ড অথবা ট্রিপল বন্ড থাকতে হবে। ওকে, এইবার আমি আসি যে পাশের স্লাইডে একটু খেয়াল করে, এখানে আমি কিছু টার্ম লিখে রেখেছি। অনেকের কাছে যারা নতুন তাদের কাছে টার্মগুলো খুবই হাস্যকর মনে হবে, আমি বলে দিব যে এই টার্মগুলো আমার লেখার এখানে উদ্দেশ্য কী। ওকে, এখানে আমি দেখো একটু সিরিয়ালে লিখেছি, নাম্বার 1 মিথ, ইথ, প্রোপ, বিউট, এভাবে আমি 20 পর্যন্ত লিখেছি, যেগুলোর নাম হচ্ছে আইকোসেন নাম্বার 20। ওকে, এই সিকোয়েন্সটা তোমাদের মুখস্থ করতে হবে, এখানে বোঝার কিছু নেই, এটি মুখস্থ করতেই হবে।
ওকে, আমি বলে দিচ্ছি কেন মুখস্থ করতে হবে। তোমরা উচ্চারণ সহ একটু চারটা একবার দেখে নিবে এবং সিকোয়েন্সটা মনে রাখবে। যদি নাম্বার 20 পর্যন্ত মুখস্থ নাও থাকে, তোমাদের অ্যাটলিস্ট উচিত হবে নাম্বার 10 পর্যন্ত মুখস্থ রাখা। ওকে, কারণ এই সিকোয়েন্সের উপর ডিপেন্ড করেই যোগযোগের নামকরণ করা হয়। খেয়াল করে দেখে আমি একটু বলে দিই তোমাদেরকে, এখানে কেন মিথ। যদি এক কার্বন বিশিষ্ট যৌগ হয় তাহলে সেই যৌগের নামকরণের শুরুতে থাকবে মিথ, যদি এক কার্বন বিশিষ্ট হয়। যদি 2 কার্বন বিশিষ্ট হয় তাহলে নামের শুরু হবে ইথ। যদি 3 কার্বন বিশিষ্ট হয় নামের শুরু হবে প্রো, নামের শুরুতে, জৈব যৌগের নামের শুরুতে। তার মানে কার্বনের সংখ্যার উপর ভিত্তি করেই নামকরণের স্টার্টিংটা শুরু হচ্ছে। ক্লিয়ার? আমি কি বোঝাতে পেরেছি? আরেকবার কি বলবো? যদি এক কার্বন বিশিষ্ট হয় শুরু হবে মিথ, যদি 2টি কার্বন বিশিষ্ট যৌগ হয় তাহলে হবে ইথ। ওকে, এরপরে যৌগ যৌগের টাইপ অনুসারে শেষের অংশটুকু কী হবে সেটি যৌগ যৌগের টাইপসের উপর ভিত্তি করে হবে। ওকে, এতটুকু কি ক্লিয়ার? আমি আরেকবার একটু সারমর্ম করে দিচ্ছি। হাইড্রোকার্বন মূলত 2 প্রকার, ওয়ান ইজ এলিফ্যাটিক, অ্যানাদার ইজ অ্যারোমেটিক। এলিফ্যাটিক আবার দুভাগে বিভক্ত, একটি হচ্ছে মুক্ত শিকল, অ্যানাদার ওয়ান ইজ বদ্ধ শিকল। ওকে, মুক্ত শিকল আবার 2 প্রকার, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। ওকে, আমরা একটু পরের স্লাইডটিতে চলে যাই। ওকে, এখানে আমি কিছু নতুন টার্ম তোমরা দেখতে পাচ্ছ। একটি হচ্ছে যৌগ, মানে আমি হাইড্রোকার্বনের ক্লাসিফিক যে প্রকারের হাইড্রোকার্বন রয়েছে সেগুলোকে আমি সিরিয়ালি লিখেছি। কার্যকরীমূলক বা ফাংশনাল গ্রুপ, অ্যাকচুয়ালি কার্যকরীমূলক বা ফাংশনাল গ্রুপটি কী? কার্যকরীমূলক বা ফাংশনাল গ্রুপটা হচ্ছে সেই পার্ট, যৌগ যৌগের সেই অংশ যে অংশটুকু আমাদেরকে সাহায্য করবে যে এটি কোন জৈব যৌগ, কোন হাইড্রোকার্বন আমাদেরকে চিনতে সাহায্য করবে। অনলি সেই পার্ট, দ্যাট পার্ট যেটা আমাদেরকে সাহায্য করবে যৌগ যৌগটি কোন জৈব যৌগ। ওকে, শেষে আমি লিখেছি উচ্চারণ এবং সাধারণ সংকেত। ক্লিয়ার? এবার আমি একটু এক্সপ্লেনেশনে যাই, ব্যাখ্যায় যাই ব্যাপারগুলো কী। এবার আসো অ্যালকেন। একটু খেয়াল করে দেখো, আমি বলেছিলাম যে মূলত হচ্ছে 2 প্রকার হাইড্রোকার্বন, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। অ্যালকেন হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন কয় প্রকার? 2 প্রকার, ওয়ান ইজ অ্যালকেন, অ্যানাদার ইজ অ্যালকাইন। ওকে, অ্যালকেন হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, কারণ অ্যালকেনে কার্বন কার্বনের মধ্যে কয় বন্ধন থাকে? একক বন্ধন থাকে। এখন একটু খেয়াল করো, আমরা জানি কার্বনের যোজনী হচ্ছে 4। যদি কার্বন কার্বন এক বন্ধন দেওয়া হয় তাহলে প্রত্যেকটা কার্বনের কয়টি করে বন্ধনই বাকি থাকবে? অফকোর্স 3টি করে, কারণ তারা এক বন্ধন দিয়ে কার্বন সমযোজী বন্ধনে আবদ্ধ 2টি কার্বন। তাহলে এই কার্বনের 3টি হাত বাকি এবং এই কার্বনের 3টি হাত বাকি, এবং এটি হচ্ছে অ্যালকেনের কার্যকরীমূলক। ওকে, এবার আমি যদি নামকরণে যাই, যেহেতু অ্যালকেন, তাহলে যদি এক কার্বন বিশিষ্ট হয় সেই অ্যালকেনের নাম হবে মিথেন। 2 কার্বন বিশিষ্ট হলে সেই নাম হবে ইথেন, যেহেতু নামের উচ্চারণের শেষে কী আসবে? এন আসবে, এবং স্টার্টিং হবে এগুলো দিয়ে। ওকে, সিমিলারলি প্রোপেন, বিউটেন, প্যান্টেন, হেক্সেন, হেপটেন, এভাবে অ্যালকেনের নামকরণগুলো হবে, ডিপেন্ড করবে কয় কার্বন বিশিষ্ট। সিমিলারলি আমি যদি অ্যালকিনের কথা চিন্তা করি, অ্যালকিনের কার্যকরীমূলক আমি লিখেছি এখানে কার্বন কার্বন ডবল বন্ড, কারণ অ্যালকিন হাইড্রোকার্বনগুলোতে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে এবং এরা অসম্পৃক্ত। যদি দ্বিবন্ধন থাকে তাহলে প্রত্যেকটি কার্বনের কয়টি করে হাত বাকি? 2টো করে হাত বাকি। এই যে 2টো হাত আমি এখানে লিখে রেখেছি, এবং এদের নামের শেষে উচ্চারণ হবে কি? ইন। ক্লিয়ার? তাহলে নামকরণগুলো কীভাবে হবে? যদি এক কার্বন বিশিষ্ট হয়, যদিও এক কার্বন বিশিষ্ট কোনো অ্যালকিন নেই, তারপরেও বোঝার সুবিধার্থে মিথিন, ইথিন, প্রোপিন, বিউটিন, প্যান্টিন, হেক্সিন। যদি 6 কার্বন বিশিষ্ট হয় হেক্সিন। একইভাবে যদি 15 কার্বন বিশিষ্ট হয় তাহলে কি? পেন্টাডেকিন, ডোডেকিন। ওকে, যদি 10 কার্বন বিশিষ্ট হয় ডেকিন। ক্লিয়ার? আমি কিন্তু একদম বেসিক থেকে আলোচনা করছি। তোমাদের যদি বুঝতে কোনো জায়গায় কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে, আমি কিন্তু ইমপ্রুভ করার চেষ্টা করব, আরও ভালোভাবে স্পেসিফিকলি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। ওকে, এবার আসি অ্যালকাইনে। অ্যালকাইনে কী রয়েছে? কার্বন কার্বন ট্রিপল বন্ড বা ত্রিবন্ধন। তাহলে প্রত্যেকটি কার্বনের কী থাকবে? একটি করে হাত খালি থাকবে। ক্লিয়ার? এবং এদের নামের উচ্চারণগুলো কীভাবে হবে? ইথাইন, প্রোপাইন, যেহেতু নামের শেষে আইন যোগ হবে, প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন, হেক্সাইন, হেপটাইন, ওকে, অকটাইন, ননাইন। ক্লিয়ার? খুব সহজ কিন্তু যদি একটু বুঝে ফেলতে পারো, কারণ এই ব্যাপারগুলো হচ্ছে কীরকম? ম্যাথমেটিক্সের মতো। তোমরা যেমন ম্যাথমেটিক্সের উপপাদ্য না বুঝে মুখস্থ করতে পারবে না, ঠিক তেমনি জৈব যৌগ তুমি না বুঝে মুখস্থ করতে পারবে না, কিন্তু যদি বুঝে যাও তোমার কাছে এগুলো খুবই সহজ মনে হবে।
ওকে, অ্যানাদার টাইপ অফ হাইড্রোকার্বন ইজ অ্যালকোহল। অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে OH, মানে সংকেতের শেষে একটি OH থাকবে। ওকে, এবং এর উচ্চারণ হবে অল। ক্লিয়ার? এবং এর সাধারণ সংকেত হচ্ছে CnH2n +2 হবে। এটি আমি ভুলে -1 লিখে রেখেছি, এটি +1 হবে। ওকে, +1 এবং OH, এবং এদের নামের শেষে যেহেতু অল, তার মানে নামগুলো হবে কীভাবে? মিথানল যদি 1 কার্বন বিশিষ্ট হয়, 2 কার্বন বিশিষ্ট যৌগ হলে ইথানল, 3 কার্বন বিশিষ্ট হলে প্রোপানল, বিউটানল, পেন্টানল, হেক্সানল, অক্টানল। ক্লিয়ার ব্যাপারগুলো? এবার আসি অ্যালডিহাইড CHO, এবং এর নামের শেষে থাকবে L। ওকে, একই সংখ্যা এখানেও 2n + 1 হবে, আমি মিস্টেকলি এটি -1 লিখেছি, এটি +1 হবে, এবং সংকেতের শেষে থাকবে CHO, এবং এর নামকরণগুলো কীভাবে হবে? মিথানেল, যেহেতু শেষে L যুক্ত হবে। মিথানেল যদি 1 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড হয় মিথানেল, 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড হলে ইথানেল, প্রোপানেল, বিউটানেল। একইভাবে যদি 9 কার্বন বিশিষ্ট হয় অ্যালডিহাইড হয়, তাহলে উচ্চারণ হবে ননানেল। ক্লিয়ার? এরপরে আসি ফ্যাটি অ্যাসিড, এবং সংকেতের শেষে থাকবে COOH বা COOH, এবং নামের শেষের উচ্চারণ কী হবে? ওইক অ্যাসিড হবে। যদি 1 কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড হয় তাহলে মিথানোইক অ্যাসিড, 2 কার্বন বিশিষ্ট হলে ইথানোইক অ্যাসিড। তার মানে আমি যদি সংকেতের শেষে COOH দেখে আমি ধরে নিব এটি হচ্ছে ফ্যাটি অ্যাসিড। এরপর আমি দেখব যে সংকেতে কয়টি কার্বন রয়েছে। যদি 1টি কার্বন থাকে তাহলে সেটি হবে মিথানোইক অ্যাসিড, যদি 2টি কার্বন থাকে সেটি হবে কি? ইথানোইক অ্যাসিড। ক্লিয়ার? ব্যাপারগুলো খুবই সেন্সিটিভ ব্যাপার, তুমি যদি একবার বুঝে ফেলতে পারো তুমি আর কখনোই ভুলবে না। ওকে, তোমাদের ক্লাস 9-10-এর বইতে ফ্যাটি অ্যাসিডের পরে আর কোনো যোগাযোগ নিয়ে আলোচনা নেই। কিছু জায়গায় তোমরা কিছু টার্ম পাবে, সেগুলো হচ্ছে কিটোন, এস্টার এবং ইথার। আমি জানার সুবিধার্থে লিখে রেখেছি যে কিটোনের কার্যকরী মূলক হচ্ছে CO, এবং নামের উচ্চারণ হবে ওন। দ্যাট মিন্স উচ্চারণগুলো হবে মিথানন, ইথানন, প্রোপানন, বিউটানন, পেন্টানন, এভাবে। অ্যানাদার টাইপ ইজ এস্টার, এবং এর কার্যকরী সংকেত হচ্ছে COO, এবং এর নামের উচ্চারণ হবে ওয়েট। তার মানে যদি 1 কার্বন বিশিষ্ট এস্টার হয় তাহলে উচ্চারণ হবে মিথানোয়েট, 2 কার্বন হলে ইথানোয়েট, সিমিলারলি প্রোপানোয়েট, বিউটানোয়েট, পেন্টানোয়েট। এবং আরেকটি হচ্ছে ইথার, এর কার্যকরী মূলক হচ্ছে O, এবং এদের নামের শেষে থাকবে ইথার। ওকে, এদের সাধারণ সংকেতগুলোও একটু ডিফারেন্ট, তাই আমি এখানে সাধারণ সংকেতগুলো লিখিনি, তোমাদের জন্য ব্যাপারগুলো অনেক কমপ্লেক্স হয়ে যাবে। সেজন্য আশা করি এতটুকু তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। আমি জাস্ট একটু সামারাইজ করে দিচ্ছি আরেকবার, যে অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন থাকবে। যদি অ্যালকেনটি 1 কার্বন বিশিষ্ট হয় তাহলে নাম হবে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। ওকে, এবং এটি হচ্ছে সাধারণ সংকেত। এর কাজ হচ্ছে এখানে আমি যদি C এর সংখ্যা বসাই তাহলে হাইড্রোজেনের সংখ্যা কত হবে তাই আমি ইন্ডিকেট করে দিচ্ছি। ওকে, পরবর্তীতে যখন আমি আরও ডিপলি আলোচনা করব তোমাদের কাছে ব্যাপারগুলো ক্লিয়ার হবে। আজকে আমি মূলত চেষ্টা করেছি তোমাদেরকে যৌগ সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্য। আজকে আমি নামকরণও যাচ্ছি না, নামকরণের জন্য আমি আরেকটি টিউটোরিয়াল আপলোড করব, এবং সেই টিউটোরিয়ালে আমি শুধুমাত্র নামকরণ, অ্যালকেনের নামকরণগুলো কীভাবে করা হয়ে থাকে সেগুলো আমি দেখাবো। আজকের টিউটোরিয়ালটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে মতামত জানাবে। আমি চেষ্টা করছি একদম রুট লেভেল থেকে তোমাদেরকে দেখাতে। অবশ্যই কিছু কিছু টার্ম তোমাদের মাথায় রাখতে হবে, যেমন 1828 সালের আগে কী মতবাদ ছিল, বার্জিলিয়াস কী মতবাদ দিয়েছিলেন, ফ্রেডরিক ভুলার কীভাবে অজৈব যৌগ থেকে জৈব যৌগ উৎপাদন করলেন। ওকে, জৈব যৌগের ক্লাসিফিকেশনগুলো। আশা করি তোমাদের কাছে ব্যাপারগুলো খুবই সহজ হয়েছে। ওকে, আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, ঘরে থাকবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।